আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। অদ্ভুত এক জ্বরে কাঁপছে পুরো দেশ। প্রচণ্ড মাত্রায় গাঁটে ব্যথা কিংবা উচ্চ তাপমাত্রা এবং সেই সাথে ভয়াবহ দুর্বলতা। দর্শকের প্রত্যেকটা উপসর্গ জানান দিচ্ছে যে আমরা কোনো ধরনের ভাইরাসজনিত জটিলতায় আক্রান্ত হচ্ছি এবং যেটির অন্যতম কারণ এবং উপসর্গ কেবলমাত্র মশার কামড় থেকে আসছে। তবে বিগত কয়েক বছরের প্রেক্ষাপটটি আমরা চিন্তা করলে খেয়াল করতে পারি যে কয়েক বছর ধরে যেমন ডেঙ্গুর প্রকোপ কিংবা প্রভাব আশঙ্কাজনক হারে বেশি ছিল, এবছর কিন্তু চিকনগুনিয়া আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। তবে চিকনগুনিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আমরা কি করে সতর্ক হতে পারি এবং সেই সাথে চিকনগুনিয়ার সাথে যে প্রচণ্ড মাত্রায় জয়েন্ট কিংবা মাসেল কিংবা বোনসে ব্যথা, এই ব্যথাগুলো থেকে কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি, কি করে বা সচেতন হতে পারি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান রিমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, চিকনগুনিয়া নিয়ে আলোচনা করব, সেই সাথে চিকনগুনিয়ার সাথে বাত ব্যথা সম্পৃক্ততা। আমরা প্রত্যেকটা বিষয় জানবো, কিন্তু এই যে চিকনগুনিয়া, এটি একটা অদ্ভুত নামকরণ করা হয়েছে। এমন একটা অদ্ভুত নামকরণ কেন করা হলো? এটি আসলে কি ধরনের রোগ? খুবই ভালো একটা প্রশ্ন। আমার এই যে চিকনগুনিয়া রোগটি প্রথম এটি আবিষ্কার হয় আফ্রিকার একটি দেশ তানজানিয়াতে। তো সেটার ওদের ভাষায় এটাকে বলা হয় বাঁকা হয়ে যাওয়া, আমরা যদি বাংলায় বলি বাঁকা হওয়া, সেইটা হচ্ছে চিকনগুনিয়া। ওখান থেকে কিন্তু নামকরণটা ওদের ভাষা থেকে আসা, এবং সেই জন্য এই নামটা আর কেউ পরিবর্তন করে নাই। কেন? ওই রকমই তীব্র ব্যথার কারণে শরীর বাঁকা হয়ে যাওয়া, এইভাবেই এটা অর্থ। তো সেই জন্যই চিকনগুনিয়াটা একটু অদ্ভুত শব্দ আর কি, আমাদের কাছে প্রচলিত না সেই অর্থে। এবং স্যার, একটু জানতে চাই যে আমরা কয়েক বছর ধরে কিন্তু খেয়াল করেছি ভয়াবহ মাত্রায় ডেঙ্গুর প্রকোপ ছিল এবং ডেঙ্গু অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এবছর আমরা দেখছি চিকনগুনিয়ার প্রভাব বেড়ে গিয়েছে এবং চিকনগুনিয়া সম্পর্কে অনেকে কিন্তু জানতোই না। এটি আসলে কিভাবে ছড়ায় এবং কোন সময়টিতে এটি ছড়ানোর সংখ্যা বেশি থাকে, একটু বিস্তারিত জানতে চাই। ঢাকায় প্রথম আমরা যদি ব্যাপক হারে চিকনগুনিয়া বিষয়টা যদি আমরা বলি, তাহলে প্রথম আমরা 2017 সালে একটা বড় আউটব্রেক ছিল ঢাকায়। অনেক মানুষ সেইবার এই চিকনগুনিয়া এবং চিকনগুনিয়া আর্থ্রাইটিসে আক্রান্ত হন। বলা যায় সেটাই প্রথমবারের মতো একটা বড় ধাক্কা, আমরাও জানতে পারি চিকিৎসকরা। কিন্তু তারও আগে কিন্তু বাংলাদেশে ছোট আকারে একটু প্রকোপ ছিল, যেমন ঢাকার দোহারে অঞ্চল ভিত্তিক এবং টাঙ্গাইলের কোনো একটা জায়গায় এরকম ছোট আকারে একটা আক্রমণ ছিল, কিন্তু ব্যাপক আক্রমণ ছিল 2017 সালে। অনেক মানুষ সেই বছর আক্রান্ত হন। এবং একটা মজার বিষয় হইল যে যখন এই যে চিকনগুনিয়া 2017 সালে হলো, সেই সময় কিন্তু আবার ডেঙ্গির প্রভাবটা ছিল না। ডেঙ্গু জ্বর হচ্ছিল না, ডেঙ্গু হয় নাই, সেইবার বেশি ছিল 2017 সালে চিকনগুনিয়ায়। প্রচণ্ড ব্যথা এবং চিকনগুনিয়ার মতো জ্বর, আমরা মনে করছিলাম ডেঙ্গু, কারণ এর আগে থেকে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য জায়গায়ও ডেঙ্গুর প্রকোপ কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু সেই বছরই ছিল ব্যতিক্রম এবং অনেকগুলো কাজ হয়। তার মধ্যে আমরাও একটা খুব ভালো একটা কাজ করি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা 1 বছর ধরে এই যে চিকনগুনিয়া 2017 সালে যারা আক্রান্ত হন তাদেরকে ফলো আপ, অর্থাৎ তাদেরকে অনুসরণ করি যে কি ঘটছে। 1 বছর পর্যন্ত অনুসরণের ফলে আমরা দেখি যে ব্যথাগুলো ওনাদের হয়, এই ব্যথাটা 1 বছর পরেও প্রায় 1/3 মানুষের মধ্যে ছিল। কি ভয়ঙ্কর তথ্য! এবং এটা কিন্তু আমরা খুব ভালো জার্নাল, যেমন বিএমজে বলি আমরা, বিএমজেতে আমাদের এটা অ্যাবস্ট্রাক্ট আকারে প্রকাশ হয়, ব্রিটিশ মেডিকেল জার্নাল। আর সেই ইংল্যান্ড থেকেই প্রকাশিত আরেকটি জার্নাল বায়োমেড সেন্ট্রাল বলে, বিএমসি, সেখানে কিন্তু আমাদের পুরো নিবন্ধটা প্রকাশিত হয় 2022 সালে। তো সেই ব্যাপকভাবে আক্রমণের পরে
তারপরের বছরগুলোতে কিন্তু আমরা আবার ডেঙ্গু জ্বরের সন্ধান পাচ্ছিলাম, চিকনগুনিয়া সেইভাবে হচ্ছিল না। কিন্তু এই বছর আবার ব্যাপক হারে, যদিও গত বছর অনেকেই মনে করছিলেন যে চিকনগুনিয়া বোধহয় আবার কারো কারো হচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয় সবার একটু নজরে রাখা দরকার, সেটা হচ্ছে ঠিক একই রকম মশার কামড়ে কিন্তু আরেকটি রোগ হয়, এটাকে আমরা বলি জিকা ভাইরাস। তো সেখানে জিকা ভাইরাস দিয়ে যেটা হয়, এটা আমাদের যে নিউরোলজি, নার্ভ, স্নায়ুতন্ত্র, ওখানে কিন্তু আক্রমণ করে ওরা। এই জ্বর ইত্যাদির পাশাপাশি গুইলেনবার্গ সিনড্রোম নামে একটা রোগ হয়। আর যারা প্রেগন্যান্সির সময় যদি হয়, তখন কিন্তু বাচ্চাদের মস্তিষ্কটা ছোট হয়ে যায়, এটাকে বলে মাইক্রোকেফালি। তো আমার কাছে মনে হয় আমরা একই মশার কামড়ে আমরা ডেঙ্গু বলছি, আমরা চিকনগুনিয়া বলছি, পাশাপাশি আমরা জিকাটাও কিন্তু মনে রাখাটা উচিত। একদমই তাই। এবং আমি গত বছরের কথা বলছি, আইসিডিডিআরবিতে কিছু কিছু জিকা ভাইরাসও কিন্তু ধরা পড়েছিল। তো সেই জায়গাটাও এইবার ব্যাপক হারে হয়তো হয় নাই, কিন্তু ভবিষ্যতে যে জিকা যে ব্যাপক আক্রমণ হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। একদমই তাই। এটাও একটা, সেটাও একটু মাথায় জানবো যে এই যে জিকা ভাইরাস সংক্রমণ, চিকনগুনিয়া কিংবা ডেঙ্গু প্রত্যেকটা তো মশার কামড়ে হচ্ছে, এবং একই মশার কামড়ে কি তিনটি সংক্রমণ? একই ধরনের মশা আর কি, আমরা বলি এডিস মশা, যেটা ভালো পানিতে হয় গ্রো করে, সেই মশাই কিন্তু এই এতগুলো রোগের কারণ। হ্যাঁ, তো এখন চিকনগুনিয়া নিয়ে যেটা আলোচনাটা হচ্ছে প্রচন্ড ব্যথাটা। মানে চিকনগুনিয়া তো জ্বর তো কষ্ট দিল ওই কয়েকদিন, 5-7 দিন পরে রোগীদের প্রাথমিক জ্বর ইত্যাদি কেটে গেলে অনেক সময় দেখা যায় চিকনগুনিয়াতে কিন্তু আরেকটা আলাদা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনেক সময় ব্যথাটা প্রথম হয়, তারপর জ্বর আসলো। এভাবেও ঘটে কম সংখ্যক মানুষের ক্ষেত্রে। বেশিরভাগ মানুষেরই জ্বর হয়, কিন্তু তারপর তীব্র ব্যথা। এই ব্যথাগুলো কিন্তু জয়েন্ট বা গিঁটগুলোতে আক্রমণ করে, যেটা আবার ডেঙ্গি বা এই যে আমরা বলছিলাম জিকা, এদেরও কিন্তু ব্যথা হয় শরীরে। সাধারণত মাংসপেশির ব্যথাটা তীব্র থাকে, আর ডেঙ্গিতেও এরকম মাংসপেশি এবং হাড়ের ব্যথাটা থাকে তীব্র। কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু জয়েন্ট বা গিঁটগুলোতে বেশি আক্রমণ হয়, অনেক সময় ফুলে যায়, তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা। তো এই তীব্র ব্যথাগুলো চলতে থাকে, এবং প্রত্যেকে কিন্তু এত ব্যথা যে কেউ কাজকর্ম করতে পারেন না, কাজকর্মে যেতে পারেন না। তো সেই জন্য এটাকে কিন্তু একটু আমরা একটু মোকাবেলা করতে হয় আমাদের চিকিৎসকদের, এবং রোগীরা প্রায়শই চিকিৎসকের শরণাপন্ন। প্রত্যেকটা ব্যক্তিকে ভোগাচ্ছে চরমভাবে এবছর, কারণ এবছর যেহেতু চিকনগুনিয়া নিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছে, প্রত্যেকের একটাই কমপ্লেইন যে ভয়ঙ্কর রকম বাতে ব্যথার মতো তীব্র যন্ত্রণা। তাহলে আমরা বাত ব্যথা থেকে এই চিকনগুনিয়ার ব্যথাটাকে কিভাবে পার্থক্য করতে পারি, নাকি একই ব্যথা? ব্যথার তীব্রতা কিন্তু কোনো অংশে, আমরা যদি আবার বাত রোগগুলোর কথা বলি, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে প্রায় 693 রকমের বিভিন্ন রকম বাত আছে, তো অত্যন্ত জটিল জায়গা। কিন্তু এই যে চিকনগুনিয়ার যে বাত, যেটা আবার নতুন করে আমরা যে এখন দেখছি, তীব্র ব্যথা, এবং তীব্র ব্যথার পাশাপাশি যেটা থেকে যায়, দীর্ঘদিন থাকে, এবং এটা কিন্তু আমরা একটা রোগ বলি বিশেষ করে রিউমেটয়েড আর্থ্রাইটিস। বলা হয় যে এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতোই আচরণ করে, যেগুলো একটু দীর্ঘমেয়াদী। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের নিজস্ব স্টাডি 1 বছর পরেও 1/3 মানুষের রয়ে গেল, তেমনি কিন্তু প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস ইন টার্মস অফ সাফার করছে, 6 মাস, তারপর আরও বৎসর, 1 বছর, 2 বছরও এরকম অনেক রোগী আছে। বেশ কিছু রোগী আছেন একসময় গিয়ে এগুলো কিন্তু ওই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস বলছিলাম, এটাতে রূপান্তরিত হচ্ছে। আবার আরো একটা শক্তিশালী বাত রোগ আছে, আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস, আরেকটি অংশ স্পন্ডাইলো আর্থ্রাইটিসও হয়ে যাচ্ছে। তো ওই রোগগুলোকে কিন্তু আবার বিশেষ ধরনের কিছু ওষুধ আমাদের ব্যবহার করা লাগে, যারা ভিতর থেকে রোগটাকে বাধা দিবে। আর যদি চিকনগুনিয়ার ব্যথাটাকে আমরা মোকাবেলা করতে হয়, তখন কিন্তু শুধু এই যে ব্যথার যে ওষুধগুলো আছে, আমরা যেগুলোকে বলি NSAID বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, আমরা সবাই এগুলো জানি, প্যারাসিটামলের ব্যথার ওষুধ যেটাকে আমরা বলে থাকি, রাইট, এবং প্যারাসিটামলের বাইরে প্রদাহ কমায় এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা, এখানে আমরা সেটাই করি। এমনকি স্টেরয়েড জাতীয় ওষুধও
খুব অল্প দিনের জন্য ব্যবহার করা যেতে পারে, আচ্ছা। 5-7 দিন। কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ব্যবহারের সময় চিকিৎসকদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, আমাদের রোগীদেরকে কিন্তু কাউন্সেলিং করতে হবে সঠিকভাবে, যে এইটা যাতে আবার দীর্ঘমেয়াদে কেউ না চালিয়ে যান। তাহলে কিন্তু এটা তখন দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো কিন্তু হয়ে যায়। তো এই জায়গাটা একটু খেয়াল করে আমরা খুব অল্প সময়ের জন্য সেটা দিতে পারি। আর তাছাড়া বেশিরভাগ রোগীরই কিন্তু ওই যে আমরা যে বলছিলাম ব্যথার যে ওষুধ, এগুলো আমরা প্রথমে চেষ্টা করব। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বা বাসায় কিভাবে চিকিৎসা করতে পারি, কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, দর্শক কে আছেন? তার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমার নাম সালাউদ্দিন, আমি কল্যাণপুর থেকে বলছি। জি জি, কি সমস্যা বলুন, আমরা শুনছি। আমার বয়স 2017 সালে চিকুনগুনিয়া চাষ আছে। এই ব্যথাটা অদ্যবধি ভুগতেছেন এবং এখন পর্যন্ত সকালবেলা উঠলে থেকে ওঠা যায় না, পা ফালানো যায় না, শরীরের বিভিন্ন অংশে ব্যথা। এগুলো হাড়ের ব্যথা, বিভিন্ন অংশে ব্যথা। জি, এখনো ব্যথা কমছে না, তাই তো? জি, আর আমি গত 1.5 মাস আগে একটা জ্বরে দিচ্ছিলাম। আমাকে ডাক্তার আমাকে টেস্ট করতে দিয়েছিল চিকুনগুনিয়া ডেঙ্গু, তো দুটোটাতে নেগেটিভ আছে। কিন্তু তারপর থেকে আমার শরীরের হাত, শরীরের পায়ের পাতা বা পায়ের অংশ, কবজি, এগুলোতে জয়েন্ট সবগুলোতেই ব্যথা করে। এখন অবস্থাটা মনে আমি পেনকিলার খাইলাম, 4-5 দিন ভালো থাকি, তারপর আবার সেম ব্যথাগুলো, হাড়ের ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, সব স্যারের কাছে আমার একটু জানা আমার উপায়টা কি। জি দর্শক, আপনার জন্য সহমর্মিতা। আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন এবং রিসেন্ট টাইমে আপনার ব্যথার মাত্রাও বেড়ে গিয়েছে। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার, উনি যেমনটি বলছিল যে 2017 সালে উনি একবার চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন এবং তারপর থেকে উনি বাত ব্যথায় ভুগছেন। রিসেন্টলি আবার 1.5 মাস ধরে উনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন সিবিসি, সেটাতে নেগেটিভ এসেছে, ডেঙ্গু নেগেটিভ। এবং উনি ধারণা করছেন হয়তো বা চিকুনগুনিয়া, কারণ ওনার চরম মাত্রায় পায়ের গোড়ালি থেকে শুরু করে প্রত্যেকটি জয়েন্টে ব্যথা। এই ব্যথা রোধে ওনার করণীয় কি? এখন উনি কি করতে পারেন? আচ্ছা, ওনার বর্ণনা থেকে যেটা আমরা বুঝলাম, ওই যে আমি বলছিলাম যে একটা বিশেষ ধরনের কতগুলো রোগ থাকে, যেমন ওনার বর্ণনা থেকে মনে হচ্ছে এটা স্পন্ডাইলো আর্থ্রাইটিস, বাত যে রোগটা, এটাই হয়তো উনি আক্রান্ত হয়ে আছেন। পাশাপাশি রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগটিও কিন্তু থাকতে পারে। তো একজন রিউমেটোলজি বিশেষজ্ঞের সাথে উনি একটু যোগাযোগ করলে কয়েকটি পরীক্ষা একটু লাগবে করে, এটা কিন্তু নিশ্চিত হওয়াটা মোটেও কঠিন কাজ না। আর আরেকটি কথা যেটা আমরা একটু বলতে চাচ্ছিলাম, যে এই যে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস এইবার যখন আসলো 2017 সালের পরে একটা বড় বিরতি, তো এবার অনেকগুলো ল্যাবরেটরিতে ওরা কিন্তু সবচেয়ে বেশি দরকারি যে পরীক্ষাটা, যেটাকে আমরা বলি RT-PCR, এটা কিন্তু করছিল না। তো এটা করতে হয় সাধারণত 1 সপ্তাহের মধ্যে করে ফেললে কিন্তু বেশিরভাগ রোগী শনাক্ত করা যায়। আর 1 সপ্তাহ পার হয়ে গেলে তখন এই পরীক্ষাটা, যেটা সবচেয়ে বেশি কার্যকরী, এটা তখন আর থাকে না। তো অনেকগুলো ল্যাবরেটরিতে দেখা যাচ্ছিল 1 সপ্তাহ পরে যে টেস্টগুলো আমরা অ্যান্টিবডি টেস্ট বলি, IgM, তো এই টেস্টটা নেগেটিভ হচ্ছিল। তো সেই জন্য একটু বিভ্রান্তি আসছিল। তো এটা একটু মনে রাখতে হবে কোন সময় কোন টেস্ট আমরা করব। স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জ্বর হচ্ছে, আমরা বিষয়গুলো নিয়ে শঙ্কিত থাকছি না, হয়তো বা প্যারাসিটামল খাচ্ছি, অনেক ক্ষেত্রে আবার অ্যান্টিবায়োটিকও খাচ্ছি। এটার ভূমিকা কতটুকু, অ্যান্টিবায়োটিক খাওয়াটা কতটুকু জরুরি এবং কখন টেস্ট করাবে? প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, এবং অ্যান্টিবায়োটিককে আমরা চাচ্ছি এখন এটার যে অপব্যবহার, সেখান থেকে আমাদের সবাইকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা প্রায়শই দেখি যে কোনো প্রয়োজন নাই, অথচ অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে। এতে করে হচ্ছে কি, যখন বেশি প্রয়োজন তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো মানুষের শরীরে কাজ করছে না। এটা নিয়ে আমরা খুবই বিপদে পড়ছি। যারা জটিল রোগী, খারাপ রোগী, যাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন, শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। সেই জন্য আমাদের সবারই সতর্ক থাকতে হবে, যখন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োজন তখন আমরা সেটা দিব। আর এই রোগের জন্য যেটা প্রয়োজন, অর্থাৎ রোগ নির্ণয়টা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। যেমন আমরা যদি এমন কি চিকুনগুনিয়া আর্থ্রাইটিসের কথা বলি, একটা কথা মনে রাখতে হবে, প্রথম 1 সপ্তাহে অনেক সময় কিন্তু আমরা এটা কি ডেঙ্গি নাকি এটা, অনেকেই কিন্তু ডেঙ্গু বলেন, ডেঙ্গু বা ডেঙ্গি যেটাই আমরা বলি, তো সেটাকে কিন্তু, এবং এটা কি চিকুনগুনিয়া কিনা এটা কিন্তু পার্থক্য করা যায় না। তো
মুশকিলের একটা জায়গা হচ্ছে কি, ডেঙ্গুতে কিন্তু আমরা শক্তিশালী বাত ব্যথার ওষুধ কিন্তু দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। এটা দিলে রক্তক্ষরণের আশঙ্কা থাকবে এবং সেটা রোগীর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ ডেঙ্গুতে আমরা জানি কিন্তু একটা মৃত্যু সংখ্যাও থাকে যদি আচ্ছা। জটিলতা হয়। কারণ রক্তনালী থেকে রক্তের যে তরল অংশ এগুলো কিন্তু বের হয়ে যেতে পারে। তারপরে আমরা তো সবাই জানি, যেমন প্লেটলেট নিয়ে আমরা ভয় পাই, প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। তো এই যে শক্তিশালী ব্যথানাশক যে ওষুধ, ওরা কিন্তু এই প্রক্রিয়াটাকে দ্রুততর করতে পারে এবং এটার জটিলতাকে বাড়াতে পারে। সুতরাং প্রথম সপ্তাহে আমরা যদি পুরোপুরি নিশ্চিত না হই যে এটা ডেঙ্গু না, তাহলে কিন্তু ব্যথানাশক শক্তিশালী ওষুধ খাওয়াটা মোটেও উচিত হবে না। শুধু আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো একটু খেতে পারি, এটা একটু মনে রাখার বিষয়। এই বিষয়টি সবাই ভুল করছে, কারণ স্যার এত তীব্র মাত্রায় ব্যথা যে প্যারাসিটামলে ব্যথা কমছে না এবং নিজেরাই নিজেদের মতো করে ব্যথানাশক তীব্র মাত্রার ওষুধগুলো খেয়ে যাচ্ছে একটার পর একটা। এবং আপনি তো বারবারই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে অ্যালার্মিং মানে বিষয়গুলো নিয়ে অ্যালার্ট করাটা খুব বেশি জরুরি, যে ব্যথার ওষুধ কখনোই নয়, এটি হতে পারে ক্ষতির কারণ। স্যার আমরা আরও বিস্তারিত জানবো, ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে জানবো, জিকা ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানার আছে, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে ডেঙ্গু চিকুনগুনিয়া কিংবা জিকা ভাইরাস কিভাবে ছড়ায় এবং আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে একটু জানবো। স্যার, আপনি বলছিলেন যে প্রথম এক সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়াকে শনাক্ত করা প্রয়োজন। আমি একটু যদি ডিফারেন্সিয়েট করতে চাই যে ডেঙ্গুকে কখন আসলে ইনভেস্টিগেশন করবে, চিকুনগুনিয়া কখন করবে এবং জিকা ভাইরাসের ক্ষেত্রে সেটা কেমন? স্যার, এই আলোচনাটাতে আমরা ঢুকবো, কিন্তু দীর্ঘ সময় ধরে একজন দর্শক অপেক্ষায় ফোনটি নিয়ে আসি। ঠিক আছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আমি আলমগীর হোসেন বলছি, আমি মিরপুর থেকে। জি জি আলমগীর, আমরা শুনছি আপনাকে। মাসখানেক আগে আমার এবং আমার স্ত্রীর দুজনেরই চিকুনগুনিয়া পজিটিভ আসে। তারপর আমরা ডক্টরের একটা মেডিকেশন নেই, যে মেডিকেশন অলরেডি শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু এখনো শরীর ব্যথা দুজনেরই চরম পর্যায়ে। আমাদেরকে একটু সাজেস্ট করবো স্যার। জি, কতদিন হয়েছে জ্বর হয়েছিল আপনার? কতদিন আগে একটু জানাবেন? জ্বর 1 মাস আগে। 1 মাস ধরে ব্যথা অনুভব করছেন? ছিল আমার ওয়াইফের ক্ষেত্রে 1 দিন ধরে, আর আমার 4-5 দিন ছিল। জি জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং আজকে পুরো আলোচনা জুড়ে এই প্রসঙ্গই শুধু আমাদের। গিরাগুলো ব্যথা করে কিনা, জয়েন্টে ব্যথা করে আপনার? দর্শক, আপনি কি সংযোগে আছেন আমাদের সাথে? জি আছি আছি। আপনার পায়ের গিরায়, হাতের গিরায় ব্যথা করে কিনা? জয়েন্টে ব্যথা করে, হ্যাঁ গিরায়। প্রত্যেকটি জয়েন্টে ব্যথা করছে। জি, আপনি আমাদের সাথেই থাকুন স্যার। হ্যাঁ, ওনার বর্ণনা থেকে কিন্তু বোঝা যাচ্ছে ওনার চিকুনগুনিয়া আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ওই যে আমরা যে বলছিলাম যে গিরাগুলোতে ব্যথা থেকে যায় দীর্ঘদিনের, তো সেটা ওনার, এবং সম্ভবত এইভাবে যদি থাকে তাহলে কিন্তু ওনাকে ওই যে রোগটাকে বাধা দেওয়ার কিছু ওষুধ আছে, এগুলোকে দিতে হবে। এবং এখানে যেমন ওই যে দীর্ঘমেয়াদী যে বাত রোগগুলো আছে, আমরা কয়েকটা নাম বলার চেষ্টা করছিলাম, রিউমেটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এগুলো যেভাবে তৈরি হয় জয়েন্টের ভিতরে প্রদাহ তৈরি করে, যেসব আমরা বলি, যদিও আমাদের চিকিৎসকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সাইটোকাইনস, তো এই কেমিক্যালসগুলো ভিতরে জমা হয়ে এই রোগটাকে তৈরি করে। চিকুনগুনিয়াতেও কিন্তু দেখা যায় ঠিক ওই রকমই, ওরা কতগুলো গুরুত্বপূর্ণ সাইটোকাইনস জমা হয়ে আক্রমণ করে, সেই জন্য আক্রমণ কিন্তু তীব্র হয়। আচ্ছা, তো আমাদের এই দর্শকের সেটা এই জন্যই প্রয়োজন হবে একটা ওই ধরনের ওষুধ, এবং একজন রিউমাটোলজি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ ওনাকে এই ব্যাপারে একটু সাহায্য করবেন, ডেফিনেটলি সহায়তা করবেন, ওনার উচিত সেটা যোগাযোগ করা। আর এরপর আমরা বলছিলাম যে আমরা কিভাবে রোগ নির্ণয়, আসলে শনাক্তকরণ, তাহলে প্রথম দিকেই এইরকম বোঝাটা আমরা বলছিলাম যে কঠিন হবে, জ্বর থাকবে সবার, শরীরে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি, এই উপসর্গগুলো কিন্তু
কম বেশি কমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও দেখা যায় যে কিছু কিছু বিষয়ে কিছু কিছু ব্যথা দিয়ে আমরা একটু আলাদা করতেও পারি। তো সেই ক্ষেত্রে যেমন এই যে মাথা ব্যথা, চোখ ব্যথা, এগুলা যেমন ডেঙ্গু জ্বরে অনেক বেশি হয়, এখানে হয়তো চিকুনগুনিয়ায় সেইভাবে একটু কম হয়, কিন্তু শরীর ব্যথা দিয়ে পার্থক্য করা যাবে না। আর ডেঙ্গুটাকেও একটু শনাক্ত করা দরকার। কেন? ওই যে আমরা বারবার বলি যে জীবনের একটা শঙ্কা থেকে যায়, এবং একদমই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডেঙ্গুর জন্য সেটা হচ্ছে জ্বর যখন কমে যায় তারপরের কয়েকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ। ওই সময়ে কিন্তু আসল বিপদটা অনেক সময় ঘটতে পারে, যেটাকে আমরা একটু আগে বলছিলাম যে রক্তের যে তরল অংশ রক্তনালী থেকে বেরিয়ে গিয়ে সমস্যা তৈরি করে, এবং সেটা অনেক সময় কিন্তু জীবনহানির কারণ হয়। পাশাপাশি আমরা সবাই যেটা বলি অনুচক্রিকা বা প্লেটলেট সম্পর্কে, সেটা তো আছে, কিন্তু সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা প্লাজমা লিকেজ, আমার শরীরের রক্তের তরল অংশ বেরিয়ে যাচ্ছে কিনা, সেখানে চিকিৎসকরা বেশি খেয়াল রাখেন। ওটা হচ্ছে বেশি ডেঙ্গু বিপদ। হলে যখনই জ্বর কমবে তখন থেকে একটু সচেতনতা আরো বাড়ানোটা বেশি জরুরি। সচেতনতা বাড়াতে হবে, অন্তত পরবর্তী 3-4টা দিন আচ্ছা আচ্ছা। এটা বেশি সতর্ক এটা একটা থাকা গুরুত্বপূর্ণ উচিত। তথ্য। এবং স্যার একটু যদি স্পেসিফিক ভাবে জানতে চাই যে ডেঙ্গু শনাক্তকরণের ক্ষেত্রে বা যে কোনো জ্বর হলে কত দিনের মাথায় আপনি পরীক্ষা করার পরামর্শ দেবেন? ডেঙ্গু জ্বরে বা আমরা যে এই যে মশার জন্য যে 3টা রোগের কথা বললাম, এডিস মশার কামড়ে হচ্ছে, এই তিনটারে কিন্তু সবচেয়ে ভালো একটা পরীক্ষা হচ্ছে পিসিআর। এখন আমাদের অনেকগুলো ল্যাবরেটরি করছে কিন্তু এটা, এবং ধীরে ধীরে এটার পরিধি আরও বাড়ানো দরকার। আর এরও বাইরে যেমন ডেঙ্গুতে একটা টেস্ট আছে NS1 অ্যান্টিজেন দেখা যায়। যাই হোক, কিন্তু পিসিআর, RT-PCR বলি আমরা, একজন চিকিৎসক যখন লিখবেন তখন লিখবেন RT-PCR। ভালো ভালো ল্যাবরেটরিগুলো এটা করছে। এটা করলে কিন্তু শনাক্তকরণের হার অনেক বেশি, সুতরাং আমরা সহজেই বুঝে ফেলতে পারি। কিন্তু এটা সাধারণত 1 সপ্তাহ, ম্যাক্সিমাম হয়তো 10 দিনের মধ্যে করে আচ্ছা, ফেলাটা ভালো। মানে 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এটা নেগেটিভ আসার ঝুঁকি অনেক মাত্রায় বেশি, তাই দ্রুত বেড়ে সময়ের যায়, মাঝে করা right. জরুরি। স্যার একজন দর্শক অপেক্ষায় রয়েছে। ঠিক কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শবনম বেগম। জি, আমরা শুনছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কি সমস্যা আপনার? আমার আসলে আমার বাতজ্বর ছিল, হ্যাঁ বাতজ্বর ছিল। 2009 বছর একটা ইঞ্জেকশন দিচ্ছি, পেনজাপিন বাংলা। তারপরে আমার ভালো হলো, তারপরে আমার ওই যে থাইরয়েড ক্যান্সার হয়ে গেল। 2009 অপারেশন করছিলাম প্রাণ ডক্টর কাছে, বুঝছেন। তারপরে আবার ওই যে 2014 আবার আমার অর্ধেক টপিং করছিল প্রাণগোপাল স্যার। তারপরে আবার পুরাটা করছি 2014 হসপিটালে, বুঝলেন। দর্শক, একটু যদি জানতে চাই আমি এই মুহূর্তে সমস্যাটা কি, একটু যদি স্পেসিফিক করেন। আমার ঈদের চাঁদাতে আর কি মানে জ্বর আসছিল, জ্বর ঈদের কুরবানির চাঁদাতে। সে জ্বর থেকে আমার জ্বরটা তো ভালো হয়ে গেল, চাকরি ছিল, কিন্তু আমার এত পা হাতে এত ব্যথা। এই তখন থেকে কি ব্যথা এখন পর্যন্ত রয়েছে? রিসেন্ট কি সমস্যা হচ্ছে একটু জানান। খালি ব্যথা, মানে ওই যে ব্যথা পা করছে। রাখতে আপনি তো জ্বর, নিয়মিত ওষুধ খাচ্ছেন নিশ্চয়ই, যেহেতু আপনি বাত ব্যথায় আক্রান্ত। হ্যাঁ হ্যাঁ জি, আমরা আলোচনা করছি। আপনি যে এত ব্যথায় ভুগছেন, আসলে এই ক্ষেত্রে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার কোনো জরুরি প্রয়োজনীয়তা রয়েছে কিনা আমরা আলোচনা করব। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, উনি 2009 সাল থেকে বাত ব্যথায় আক্রান্ত, এবং ওনার হয়তো বা কুরবানি ঈদের পরবর্তী সময়ে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে ব্যথার মাত্রা তীব্র হয়ে গিয়েছে। করণীয় কি? এই যে একটা ওনার কিন্তু আগে থেকে উনি বলছেন ব্যথা, বাত ইত্যাদি একটা রোগ আছে। তো এই ধরনের রোগীদের যখন আবার চিকুনগুনিয়া হচ্ছে তখন কিন্তু আক্রমণ আবার তীব্র হচ্ছে, আচ্ছা, আরো আচ্ছা। বেশি আক্রমণ হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে রোগীদের। তো উনিও একজন, আমরা যেটা আলোচনা করছিলাম, খুব টিপিক্যাল। এবং এইটা সেক্ষেত্রে ওই যে আমরা যে ওষুধগুলো এই রোগটাকে বাধা দিবে, আচ্ছা। সেই ওষুধগুলো কিন্তু ওনার লাগবে। এটাকে অর্থাৎ প্রতিরোধের জায়গাতে যেতে হ্যাঁ, হবে। হ্যাঁ। আর উনি আরেকটা কথা বলছিলেন যে ওনার ছোটবেলায় বাতজ্বর ছিল ইত্যাদি। ওইখানেও কিন্তু আমাদের দেশে একটা সমস্যা আছে। অনেক রোগী মনে করেন যে আমার বাত জ্বর, ব্যথা মানেই বাত জ্বর। তাহলে এইটাও কিন্তু আমাদের একটু সবাইকে সচেতন করা দরকার যে বাত জ্বর এইটা যখন আমরা বলি, অর্থাৎ রিউমেটিক ফিভার একটা মাত্র রোগ, অসংখ্য বাত রোগের মধ্যে একটা মাত্র রোগ। একদমই। এবং এইটা একেবারে বাচ্চাদের হয়, 5 থেকে 15 বছর বা 20 বছরে শুরু হয়।
তো এইটা অনেক সময় এটার মতো আরো অন্য কতগুলো রোগ আছে Variant বাচ্চাদের, রয়েছে। যেমন আমরা বলি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। যদি ব্যথাগুলো থেকে যায় ওটা কিন্তু আর বাত জ্বর থাকে না। বাত জ্বরের ব্যথা সাধারণত জয়েন্টে, গিটে 3 মাস 6 মাস, খুব ঊর্ধ্বে হয়তো 1 বছর, এরপর আর থাকে না। তো সেগুলো একটা ভুল ধারণা। যেমন অনেকেই এএসও টাইটার পরীক্ষা করে বলতে থাকেন যে আমার বাত জ্বর এবং পেনিসিলিন ইনজেকশন নেওয়া হচ্ছে, ওই জায়গাটা একটা ভুল জায়গা আছে। আবার এটাও ঠিক, বাত জ্বর যদি কারো হয়ে থাকে সেইটা কিন্তু আবার কোনোভাবেই যাতে মিস না হয়, একজন চিকিৎসককে সেই দিকেও সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই। তো দুটো দিকই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাত জ্বর আমাদের দেশে কিন্তু এখন প্রকোপ কমে আসছে, সারা পৃথিবীতেই কমে গিয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম না, এখন কমে আসছে আগের তুলনায় অনেক কম। আমরা যেটা 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে বাত জ্বর বলছিলাম, এগুলা কিন্তু এখন আর ওইভাবে হচ্ছে না, অন্য বাত রোগ হচ্ছে। এই ব্যাপারেও একটু সচেতন বাত হওয়া জ্বরের দরকার সবার। তুলনায় বাত ব্যথা, বাত ব্যথার অন্য যে রোগ। ধরনগুলো রয়েছে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এগুলো তো আক্রান্তের ঝুঁকি অনেক বেড়েছে। রোগ আছে, অনেকগুলো উপসর্গ ভিত্তিক আলোচনা যদি আমরা করি, তাহলে আমি যেটা বললাম একদমই যে শেষ করা সম্ভব হবে না এতটুকু হ্যাঁ, আলোচনায়। তা আমি যেটা বলছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে 693 রকম বাত ব্যথা, তাহলে অসংখ্য অনেকগুলো আছে। অসংখ্য। তো আমরা তো সেটাই একটু নিশ্চয়ই। মাথায় স্যার, রাখা যেহেতু যে আজকে অন্য আমরা বাত। চিকুনগুনিয়া জনিত বাত ব্যথায় রয়েছি, চিকুনগুনিয়া জনিত বাত ব্যথা যখনই শুরু হবে তখন একজন ব্যক্তির কি করণীয় এবং পরবর্তীতে তিনি যে ব্যথাটা ক্যারি করছেন কার কাছে যাওয়া প্রয়োজন, এই বিষয়টা নিয়ে অনেকেই শঙ্কিত হয়ে আছেন। আমরা জানবো, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে চিকুনগুনিয়া হলে উপসর্গগুলো কেমন, এবং বাত ব্যথা তো বিভিন্ন ধরন রয়েছে। চিকুনগুনিয়া জনিত বাত ব্যথা যদি কারো হয়ে থাকে, স্যার, আক্রান্তের সময়টিতে তারা তীব্রভাবে ভোগান্তির শিকার হচ্ছে, অনেকে বুঝে উঠতে পারছে না করণীয় কি। আপনি তো বলছিলেন যে তীব্র মাত্রায় ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া যাবে না, এক্ষেত্রে পরামর্শ কি থাকবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একটা কথা বোধহয় বলা হয়নি যে চিকুনগুনিয়াতে যে জয়েন্টগুলো, গিটগুলো আক্রমণ হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাতের ছোট বড় এগুলো জয়েন্ট, কবজির জয়েন্ট, এইগুলো ছোট জয়েন্ট, তারপরে কনুই, এমনকি এই যে বাহু, শোল্ডার এই জয়েন্ট, পায়ের গোড়ালির যে জয়েন্ট আছে, তারপরে হাঁটু, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণ হয় এবং দুই দিকেই আক্রমণ হয়, এটাও আরেকটা বৈশিষ্ট্য। আর ব্যথার ওষুধের মধ্যে যে কোনো সময়, প্রথম সপ্তাহেও কিন্তু প্যারাসিটামল ধরনের যে ওষুধ, এগুলো কিন্তু নিরাপদ, খাওয়া যেতে পারে। তো এটা সাধারণত আমরা মাত্রা বলি 2 থেকে 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত খাওয়া যায়। যেমন আমরা একটা প্যারাসিটামল ট্যাবলেটে বেশিরভাগ ক্ষেত্রে তো 500 মিলিগ্রাম থাকে, তো সেইভাবে আমরা ভাগ করে 2 গ্রাম 3 গ্রাম পর্যন্ত রোগীদেরকে দিতে পারি, খুব প্রয়োজন হলে 4 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। তীব্র ব্যথা যদি হয়, বিশেষ করে জয়েন্টগুলোতে, কিন্তু এক ধরনের ওই যে আমরা বলি হট কম্প্রেশন, কোল্ড কম্প্রেশন, অনেক বেশি ব্যথা বা প্রথম দিকের ব্যথাগুলোতে একটু ঠান্ডা কম্প্রেশন ভালো কাজ করবে, তারপর কিন্তু একটু হট কম্প্রেশন, গরম একটু শেক দেওয়া যেতে পারে। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করেন যে সেগুলো আমরা দিতে পারি কিনা, অনেক রকম জেল আছে, সেগুলো কিন্তু লাগানো যেতে পারে। তো প্রথম সপ্তাহটা কিন্তু অবশ্যই এইভাবে কাটানো উচিত। তারপরে যদি রোগটা নির্ণয় হয় যে না ঠিক আছে এটা চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, তাহলে যেগুলো শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যেমন আমরা বলি ইন্ডোমেথাসিন, নেপ্রক্সেন, এই ধরনের আরও বেশ কয়েকটি ওষুধ আছে, চিকিৎসকের শরণাপন্ন হলে। এবং আমি এই ক্ষেত্রে মনে করি বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এই যে আর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া, একজন রিউমাটোলজি বিশেষজ্ঞের দায়িত্বই বেশি, একজন রিউমাটোলজি বিশেষজ্ঞকে খুঁজে বের করতে হবে। যদি রিউমাটোলজি বিশেষজ্ঞকে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন ফিজিয়াট্রিস্ট, এনারাও আমাদেরকে হেল্প করতে পারেন এই ব্যাপারে। তো সেইটা স্বল্প মেয়াদে ওই ধরনের ওষুধগুলো দিয়ে দেখতে হবে, কেননা অনেক রোগী আছেন যাদের কিন্তু কিছুদিনের মধ্যে আবার ওনারা ভালো হয়ে যাবেন, ব্যথাগুলো কমে যাবে, তো কিছুদিন ওষুধ। আর আরেকটা যেটা আমরা বলছিলাম যে স্টেরয়েড জাতীয় ওষুধ, গ্লুকোকর্টিকয়েড, আমরা যেমন প্রেডনিসোলোন নামক একটা ওষুধের যদি উদাহরণ দিই, 2 বা 3 5 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন সকালে একটু দিয়ে এইভাবে
7 থেকে 14 দিন দিলে কিন্তু তেমন কোনো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো বেশি দিন খেতে গেলেই কিন্তু সমস্যা তৈরি করে। জটিলতা বাড়বে। তারপর যাদের একটু ডায়াবেটিস আছে তাদের জন্য একটু বাড়তি সমস্যা করবে, ব্লাড সুগারটা বেড়ে যাবে। সুতরাং চেষ্টা করতে হবে এই ধরনের ওষুধগুলো একটু যদি পরিহার করা যায়, আর যদি আমরা বাধ্য হই তাহলে স্বল্প মেয়াদে দিব। তাহলে এইভাবে আরও সময়গুলো আমরা একটু পাড়ি দিব। যদি দেখা যায় মাস পেরিয়ে যাচ্ছে তারপরও ব্যথা যাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই ওই যে আমরা বলি সালফাসালাজিন, মেথোট্রেক্সেট, এই ধরনের ওষুধ, অর্থাৎ যারা ভিতর থেকে রোগটাকে বাধা দিবে সেইগুলো তখন দিতে হবে। এবং এটা অবশ্যই একজন রিউমেটোলজি বিশেষজ্ঞ খুব ভালোভাবে একটু করতে পারবেন। আর আমি তো বললাম অন্য বিশেষজ্ঞরাও আমাদেরকে অবশ্যই একটু সহায়তা করতে পারবেন। আর কি প্রশ্ন স্যার, এই ছিল? যে বাত ব্যথার সাথে চিকুনগুনিয়ার সম্পৃক্ততা, অনেকেই বুঝে উঠতে পারছে না যে এত মাত্রায় ব্যথা, কার কাছে যাব, কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হব। আপনি যেমনটি বলছিলেন যে রিউমাটোলজিস্ট বিশেষজ্ঞ খুব ভালো শনাক্তকরণ করতে পারেন যে পরবর্তীতে আদৌ কোনো বাত ব্যথা হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী তাকে ফলো আপে থাকা প্রয়োজন বা শনাক্তকরণ করা প্রয়োজন। একটু জানতে চাই, যারা এই ধরনের ব্যথায় আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে চিকুনগুনিয়ার আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাসে কোনো বিশেষ বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা রয়েছে কিনা? না, খাবারের সাথে এগুলো খুব বেশি সম্পর্ক নাই। তবে আমরা ইন জেনারেল যেটা একটু বলি যে সবাইকেই একটু ওজন যাতে শরীরে বৃদ্ধি না পায় এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। ওজন বৃদ্ধি পেলে কিন্তু যে কোনো বাত ব্যথা একটু বেশি হবে। আচ্ছা। আর এই যে বাত ব্যথা, আমরা যখন প্রায় রোগীরা কিন্তু এই প্রশ্নটা করেন যে খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। কিছু বাত আছে যেগুলোর সাথে খাবারের সরাসরি সম্পৃক্ততা আছে। যেমন আমরা একটা রোগকে বলি গাউটি বাত, গাউট আর্থ্রাইটিস। ওখানে কিন্তু আবার কিছু খাবারের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিই। তারপর অস্টিও আর্থ্রাইটিস আমরা অবশ্যই বলি যেগুলো ওজন বৃদ্ধি করবে সেই খাবারগুলো পরিহার করতে। কিন্তু এই যেমন আমরা চিকুনগুনিয়া বাতে একটা খাবার আমি অভ্যাস পরিবর্তন করলাম, আমার বিশাল উপকার হয়ে যাবে, সেটা কিন্তু ঘটবে না। সো খাবারের দিকে খুব বেশি দরকার নেই নজর দেওয়ার। স্যার, এই ক্ষেত্রে যদি একটু আপনাকে স্যার জানতে চাই যে আপনি তো গাউটের কথা বলছিলেন যে কিছু খাবার খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, এখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে যেমন বলা হতো অনেক ধরনের শাকসবজি, ফলমূল এগুলো খাওয়া যাবে না, এখন কিন্তু আবার বলা হচ্ছে গাউটে সব ধরনের শাকসবজি, ফলমূল, যেমন আমরা বলি টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাক, এগুলো কিন্তু আগে ঢালাওভাবে বলা হতো এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। এখন বলা হচ্ছে বরং এগুলো আরো খেতে হবে। শাকসবজি, ফলমূলে কোনো বারণ নাই। যেগুলো বাদ দেওয়া উচিত সেগুলো কিন্তু গাউটির জন্য, যেমন আমরা যে বেভারেজেস বলি, কোক, ফান্টা, 7 আপ, এই ধরনের খাবারগুলো যথেষ্ট খারাপ, বাদ দিতে হবে গাউট রোগীদের জন্য। তারপরে ওই যে বিভিন্ন ধরনের ফ্রুট জুস যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো একটু পরিহার করতে হবে, এগুলো খুব দরকার। বড় বড় যেমন সামুদ্রিক গলদা চিংড়ি বা এগুলো একটু পরিহার করতে পারলে ভালো। আর তারপর তো রেড মিট আছে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো একটু মানে বলা হয় যে একেবারে আমরা নিষেধ করছি না, কিন্তু খুব স্বল্প পরিমাণে হয়তো খুব প্রয়োজনে একটু 1-2 টুকরা খাওয়া বা একটু কম খাওয়া, এইটা একটু করা। তো খাবারের ব্যাপারে কিন্তু এখন মূলত এই সব জায়গাতে বেশি। তারপরও একটু বলা হয় যেমন গাউট বাতের কথা আমরা বলছি খাবারে। তারপরে যেমন একটু ওই যে ঘিলা, কলিজা, মগজ, প্রাণীর, এগুলো একটু পরিহার করতে পারলে। যারা স্যার গাউটে আক্রান্ত নিশ্চয়ই রিউমাটোলজিস্টের কাছে যাবেন, তারাই পরামর্শ দেবে কি খাওয়া উচিত বা কি নিষেধ করা উচিত। একদম শেষ প্রান্তে চলে এসেছে, ছোট্ট করে জানতে চাইবো যে চিকুনগুনিয়া রোধে আপনার পরামর্শ কি থাকবে? আমরা কিন্তু অনেক শুনেছি যে মশা যাতে না কামড়ায় এবং পানি কিভাবে আমরা করবো ইত্যাদি ইত্যাদি তো আছেই। এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত যে পানির ব্যবহারটা এবং পানিটা কিভাবে আমরা ঠিক রাখবো। কিন্তু তারও বাইরে কিন্তু একটা জিনিস আমার মনে হয় মিস হয়, সেটা হচ্ছে রিপিলেন্ট ক্রিম আছে কতগুলো বাজারে, স্বল্প দাম, অনেক বেশি দাম না, এগুলোও কিন্তু আমাদেরকে একটা ভালো প্রোটেকশন দিতে পারে। এই জায়গাটা আমার মনে হয় যেখানে মশা কামড় দিতে পারে, যেগুলোকে আমরা ঢেকে রাখি না কাপড় দিয়ে, যেমন এই হাত, অনেক সময় আছে কানের লতি বা মুখের যে কোনো জায়গা, পা, এগুলোতে যদি আমরা এই ধরনের রিপিলেন্ট ক্রিমগুলো ব্যবহার করি, বিভিন্ন নামে বাজারে আছে এবং অনেক বেশি দাম না, কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে এই মশার আক্রমণ থেকে, লোশনের মতো করে আমরা পুরো শরীরটাতে মেখে ফেললাম, তাহলে হয়তো মশার কামড় থেকে বিরত থাকতে পারবো। সব জায়গায় দরকারও নাই, যেগুলো জায়গায় একটু মশার কামড়ের জন্য থাকবে খোলা, সেই জায়গাগুলোতে একটু লাগিয়ে নিলে কিন্তু মশা আপনাকে স্বাভাবিক নিয়মেই কামড়াবে না, এটা একটা। আর তারপর যেগুলো বলা হয় বেশ কঠিন কঠিন, যেমন এই যে দিনের বেলা মশারি টাঙানো ইত্যাদি ইত্যাদি, তো এগুলো তো আছেই। পাশাপাশি এইটা বোধহয় একটু মাথায় রাখাটা দরকার যে আমরা মশার কামড় থেকে কিভাবে একটু বেঁচে থাকতে পারি, এটার জন্য এই রিপিলেন্ট ক্রিমগুলো ব্যবহার করা যেতে পারে।
আর আমাদের বোধহয় আরেকটা বিষয় একটু সতর্ক করার কথা ছিল, সেটা হলো জিকা ভাইরাস। তো এটা কিন্তু জিকা খোঁজা হচ্ছে। ভাইরাস একদম শেষ প্রান্তে যেহেতু আছে, হয়তো বা নতুন কোনো আলোচনায় আমরা জিকা ভাইরাস সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানবো। আজকের মতো আলোচনা এতটুকুই ছিল, একদম শেষ প্রান্তে আছি। আপনার মাধ্যমে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানলাম, প্রত্যেকে দর্শক অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং পরিশেষে একটি কথাই বলতে চাই, ডেঙ্গু, চিকুনগুনিয়া কিংবা জিকা ভাইরাস প্রতিরোধে অবশ্যই একদমই মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, এবং এক্ষেত্রে ব্যক্তি সতর্কতা কিংবা আত্মসতর্কতার বিকল্প কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।